নমস্কার। গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোটদের গল্প, রাজপুত্রের অসুখ। যখন যা চাই তখনই সেটা এসে পড়বে, কোনো কিছুরই অভাব নেই। তবু মলয় কুমারের মুখে হাসি নেই। যখন তখন সে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। দিন দিন সে রোগা হয়ে যাচ্ছে। মহারাজার একমাত্র ছেলে এই রাজকুমার মলয়ের খুব অসুখ। আজকালকার দিনে তো আর আমাদের দেশের একটাও রাজা মহারাজা নেই, তাই মলয় কুমার সত্যিকারের রাজকুমারও নয়। কিন্তু মলয়ের বাবা 5টা খুব বড় কারখানার মালিক। তিনি থাকেন রাজা মহারাজাদের স্টাইলে। তার পূর্বপুরুষ এসেছিল রাজপুতনা থেকে, কিন্তু এখন সবাই বাঙালি হয়ে গেছে। নিউ আলিপুরে ওদের বাড়িটা যে কোনো রাজবাড়ির চেয়েও বড়। এবারের হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া না থাকলেও গ্যারেজে আছে 10খানা মোটর গাড়ি আর বাড়ি ভর্তি দাসদাসী। শুধু মলয় কুমারের জন্যই 3জন চাকর, 1জন ঝি, 1জন গয়লা আর 1জন ড্রাইভার। মলয় ইচ্ছা করলেই যত খুশি চকলেট লজেন্স খেতে পারে, কিংবা আইসক্রিম, কিংবা চাইনিজ খাবার, কিংবা সন্দেশ রসগোল্লা। সে মুখের কথা ঠিক খসালেই সব এসে যাবে। কিন্তু মলয় কিছুই খেতে চায় না। তার বয়স এখন 14। রোগা শুকনো চেহারা। কোনো খাবার তার সামনে আনলেই সে নাক কুচকে নাকি গলায় বলে, কিছু খাবো না, সব কুকুরকে খাইয়ে নাও। কত বড় বড় ডাক্তার আসেন, লম্বা লম্বা কাগজে কত রকম ওষুধের নাম লিখে দিয়ে যান, কিন্তু কিছুই ফল হয় না। আবার নতুন ডাক্তারকে ডাকা হয়। তিনি এসে আগের ডাক্তারের সব ওষুধের নাম কেটে আবার নতুন নতুন ওষুধ লিখে দেন। মলয় কুমার তবু খাবার দেখলেই বলে, কুকুরকে খাইয়ে দাও। তার কুকুরটা ইয়া মোটা হয়ে যাচ্ছে দিন দিন, আর মলয় কুমার আরো শুকিয়ে শুকিয়ে একেবারে খ্যাংড়া কাঠি হয়ে যাচ্ছে। কলকাতার গরুর দুধে ভেজাল থাকে বলে মলয়ের জন্য আলাদা গরু কেনা হয়েছে। ওদের নিজস্ব গয়লা মলয়ের সামনে সেই দুধ দোয়। কোনো রকমে ভেজাল দেবার উপায় নেই। তবু একদিন মলয় সেই দুধে চুমুক দিয়ে বলল, ইস, পচা গন্ধ। তারপর থেকে আর সে দুধ খায় না। মলয়ের মা তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বাড়িতে পোষা গরুর দুধও যদি ছেলে না খায়, তাহলে এর চেয়ে ভালো দুধ কোথায় পাওয়া যাবে? ছেলে যদি দুধ নাও খায়, তাহলে বাঁচবে কি করে? মলয়ের মা কান্নার কাটি করে হুলুস্থুলু বাঁধিয়ে দিলেন। তিনি বলতে লাগলেন, ছেলে না খেলে আমিও কিছু খাবো না। মলয়ের বাবা কলকাতা, দিল্লি, বোম্বাই থেকে 10জন বড় বড় ডাক্তার আনিয়ে এক মিটিং বসিয়ে দিলেন বাড়িতে। তার একমাত্র ছেলে, একে বাঁচাতেই হবে। কিন্তু এর মধ্যে লাভ হলো এই যে ডাক্তারদের মধ্যে একটা ঝগড়া বেঁধে গেল। প্রায় প্রত্যেকে বললেন আলাদা আলাদা রোগের নাম, খেতে বললেন নতুন নতুন ওষুধ। খালি 2জন ডাক্তার বললেন মলার কোনো অসুখ নেই, সবসময় ভালো ভালো খাবার খেয়ে ওর অরুচি হয়েছে। সেই 2জনের মধ্যে 1জন বললেন ওকে আর কিছু খাবার দেওয়ার দরকার নেই, 2 দিন উপসে রাখলেই ছেলে গপা গপ সবকিছু খাবে। আরেকজন ডাক্তার বললেন অত কিছু করারও দরকার নেই, না খেতে চাইলেই ওকে 2টো করে থাপ্পড় মারতে হবে। 10-12টা থাপ্পড় খেলেই ওর সব রোগ সেরে যাবে। মলয়ের বাবা সেই 2জন ডাক্তারের দিকে কটমট করে তাকালেন আর তাদের বিদায় করে দিলেন তক্ষুনি। বাকি 8জন ডাক্তারের 8 রকম ওষুধেও কোনো উপকার হলো না। মলয় সেসব ওষুধও কুকুরকে খাইয়ে দিতে বলল। তারপর হোমিওপ্যাথি, কবিরাজি, সাধু বাবার ওষুধ, ফকিরের তাবিজ, অনেক কিছু দিয়ে চেষ্টা করা হলো, কিছুতেই কিছু হয় না। মলয় এখন শয্যাশায়ী, আর বেশি দিন সে বোধহয় বাঁচবে না। তখন বাড়ির একজন চাকর মলয়ের মাকে বলল, মা, বউবাজারে এক জ্যোতিষী আছেন, তাকে এনে দেখাবেন। তিনি আবার কবিরাজি চিকিৎসাও করেন, ওনার চিকিৎসায় মরা মানুষও উঠে বসে। মলয়ের মা বললেন, ডাক ডাক, শিগগির সে জ্যোতিষীকেই ডাক।
সন্ধেবেলা সেই জ্যোতিষী এসে হাজির। তার নাম মাধব পণ্ডিত। তার চেহারা দেখলে কিন্তু ভক্তি হয় না একটুও। পাগলা পাগলা চেহারা, খালি পা, গায়ে গেঞ্জির ওপর একটা চাদর জড়ানো, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, আর চোখ দুটো গাঁজাখোরদের মতো লাল। সে এলো ও বাড়ির চাকর গয়ারামের কাঁধে হাত দিয়ে। বাড়িতে ঢুকে এসে বলল, বাপ রে বাপ, কত বড় বাড়ি, দেখলেই ভয় করে। নিশ্চয়ই এ বাড়িতে অনেক কুকুর আছে। এ বাড়িতে সব মিলিয়ে 5টা কুকুর আছে, সত্যি বাঘের মতো চেহারা। মাধব পণ্ডিত বলল, আগে সব কুকুর বাঁধো। মলয়ের বাবা ভুরু কুচকে বললেন, এ আবার কি চিকিৎসা করবে? মলয়ের মা বললেন, দেখাই যাক না ও কি বলে, কুকুরগুলোকে বাঁধতে বলো। মাধব পণ্ডিত মলয়ের ঘরে ঢুকেই বললেন, টক টক গন্ধ। মলয় চোখ বুজে শুয়েছিল, চোখ খুলল না। মাধব পণ্ডিত বলল, সব পচা খাবার। মলয় এবার চেয়ে দেখল মাধব পণ্ডিতকে। মাধব পণ্ডিত বলল, এইসব পচা খাবার কি রাজপুত তুই খেতে পারে? ও দোষ কি? মলয়ের বাবা বললেন, পচা খাবার মানে? কলকাতার বড় বড় দোকানে সবচেয়ে ভালো খাবার দেওয়া হয় ওকে। মাধব পণ্ডিত বললেন, হোটেলের খাবার, দোকানের খাবার তো আমি ওসব জানি। ছেলেকে খাঁটি টাটকা খাবার দিন, ছেলে ঠিক খাবে। মলয়ের মা বললেন, বাড়ির পোষা গরুর দুধ, সেটাও টাটকা নয়, এর থেকে টাটকা দুধ আর হয়? মাধব পণ্ডিত জিজ্ঞেস করল, কোথাকার গরু? মুলতানের গরু। তাই বলুন, যাদের বয়স 16 বছরের কম তাদের কখনো মুলতানি গাইয়ের দুধ সহ্য হয় না। ভাগলপুরি গরুর দুধ সবচেয়ে ভালো। মলয়ের বাবা বললেন, ঠিক আছে, কালে ভাগলপুর থেকে গরু কিনে আনাচ্ছি। মাধব পণ্ডিত বললেন, দাঁড়ান দাঁড়ান, অত সহজ নয়। ভাগলপুরের গরু কলকাতায় এসে খাবে কি? সেই তো শুকনো খড়, তাতে আবার পচা দুধ দেবে। ভাগলপুরে ঘাস খাওয়াতে হবে। প্রত্যেক দিন ভোরবেলা শিশির পড়ে থাকে যে ঘাসে, সেই ঘাস খাওয়াতে হবে গরুকে, তাহলেই সেই গরু টাটকা দুধ দেবে। ভাগলপুরের ঘাস এখানে কি করে পাবো? এখানে পাবেন না তো, ভাগলপুরে পাবেন। ঠিক আছে, ভাগলপুরে একটা বাড়ি কিনছি, মলয় গিয়ে কিছুদিন ওখানে থাকুক। দাঁড়ান দাঁড়ান, অত সহজ নয়। সেই দুধ খেয়ে হজম করতে হবে তো। আপনার ছেলের হয়েছে বদ হজমের অসুখ। এখন ভাগলপুরের জল তো সহ্য হবে না। ওর জন্য এখন লাগবে দেওঘরের দুধ কুণ্ডের জল। তাহলে দেওঘরে একটা বাড়ি কিনি, সেখানে কি থাকুক কিছুদিন। দেওঘরে থেকে ভাগলপুরের গরুর দুধ কি করে খাবে? রোজ আনিয়ে নেব ওখান থেকে, তাহলে ঠিক ছেলে সারবে তো। ছেলে কি শুধু জল আর দুধ খেয়ে বাঁচবে? ভাত খেতে হবে না, শাক তরকারি মাছ মাংস খেতে হবে না? ও ছেলের কপালে কি লেখা আছে দেখতে পাচ্ছেন? কপালে আবার কি লেখা আছে? থাকলেও তো দেখা যায় নাকি? আমি দেখতে পাচ্ছি, ওর কপালে লেখা আছে লাল গোলা। লাল গোলা? হ্যাঁ, লাল গোলা। লাল গোলা একটা জায়গার নাম। তা তো জানি, কিন্তু একটা জায়গার নাম ওর কপালে লেখা থাকবে কেন? আগের জন্মে ও জন্মেছিল লালগোলায়। ও 16 বছর বয়স না হওয়া পর্যন্ত ওকে লালগোলার রূপশালী ধানে ঢেঁকি ছাটা চালের ভাত খাওয়াতে হবে। ঠিক আছে, সেই চালই আনবো। দাঁড়ান দাঁড়ান, অত সহজ নয়। বলছি না, টাটকা জিনিস চাই। প্রত্যেক দিন 1 কৌটো ধান ঢেঁকিতে ছাটিয়ে সেই চালের ভাত খাওয়াতে হবে। আগের দিনের চালের ভাত খাওয়ালে কোনো লাভ নেই। বাবা, তারা তো লালগোলায় গিয়ে থাকতে হয়, সেখানে একটা বাড়ি কিনবো। কিন্তু লালগোলায় গিয়ে থাকলে দেওঘরের জল আর ভাগলপুরের টাটকা দুধ খাবে কি করে? তাও তো বটে। আরও আছে, হজমের অসুখের পক্ষে খুব ভালো হচ্ছে পেঁপে সেদ্ধ। ওই পেঁপে সেদ্ধ খাইয়ে আমি কত রুগীকে ভালো করেছি। কোথাকার পেঁপে বিখ্যাত জানেন? পুরুলিয়া। পুরুলিয়া থেকে প্রত্যেক দিন একটা করে গাছ থেকে ছিঁড়ে আনা টাটকা পেঁপে যদি খাওয়াতে পারেন। মলয়ের বাবা রেগে গিয়ে বললেন, অসম্ভব, যত সব বুঝলো কি। পুরুলিয়ার পেঁপে, লালগোলার চাল, দেওঘরের জল, ভাগলপুরের দুধ, প্রত্যেক দিন এগুলো এনে খাওয়ানো যায়? এত বাড়ির ছেলেরা সাধারণ খাওয়া খেয়ে ঠিকঠাক থাকছে।
মাধব পণ্ডিত বলল, এত বাড়ির ছেলের সঙ্গে আপনার ছেলের তুলনা? ও তো সাধারণ ছেলে নয়, চোখ দেখেই বুঝতে পারছি ক্ষণজন্মা। কবে যে মায়া কাটিয়ে চলে যাবে। মলয়ের মা প্রায় কেঁদে উঠে বললেন, হ্যাঁ, ছেড়ে চলে যাবে? ওগো, তুমি যেমন করে পারো ওগুলো জোগাড় করো। মলয়ের বাবা বললেন, তা আমি জানি না, ব্যবস্থা তোমাকেই করতে হবে। তখন মলয় হঠাৎ বলে উঠল, আমি পুরুলিয়ার পেঁপে খাবো। সবাই চমকে উঠল সেই কথা শুনে। অনেক দিন বাদে মলয় এই প্রথম কিছু একটা খেতে চাইল নিজের মুখে। মলয়ের মা বললেন, হ্যাঁ বাবা, তোকে পুরুলিয়ার পেঁপে এনে দেবো, আজই এনে দেবো। মলয় বলল, আমি লাল গোলার চাল খাবো। মলয়ের মা বললেন, হ্যাঁ, তাই এনে দেবো। মলয় আবার বলল, আমি দেওঘরের জল, ভাগলপুরের দুধ খাবো, সব একসঙ্গে। এই বলে মলয় মুচকি মুচকি হাসতে লাগলো। সে ভেবেছে এবার তার বাবা জব্দ হবেন। সে যখন যা চেয়েছে সবই এনে দিয়েছে তার বাবা, কিন্তু এবার তিনি আর পারবেন না। কিন্তু মলয়ের বাবা মাধব পণ্ডিতের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বললেন, ঠিক আছে, এই সবই আমি জোগাড় করব, কিন্তু পণ্ডিত, এতেও যদি ছেলের অসুখ না সারে। মাধব পণ্ডিত বলল, এরপরও যদি আপনার ছেলের রোগ না সেরে যায়, তাহলে আমার নাক কান কেটে আমার ডালকুত্তা দিয়ে খাওয়াবেন, কিন্তু একদিন খাওয়ালে হবে না, রোজ খাওয়াতে হবে, 6 মাস অন্তত একটা না। মলয়ের বাবা বললেন, তাই হবে। এতেও যদি ছেলে না ছাড়ে, তাহলে তোমার গর্দান নেব আমি, রেলের চাকার নিচে তোমার কাটা মুন্ডু গড়াবে। আর যদি ভালো হয়ে যায়, তাহলে তোমায় কত দিতে হবে? মাধব পণ্ডিত চোখ বুজে জিভ কেটে বলল, আমায় কিছু দিতে হবে না, আমি পয়সা করি ছুঁই না। লোকের চিকিৎসা করে যদি আমি টাকা নিতাম, তাহলে কি আমায় খালি পায়ে হাঁটতে হয়? আমি শুধু পরের উপকার করি। যেন একটা খুব মজার কথা বলেছে। এইভাবে মাধব পণ্ডিত নিজেই হেসে উঠল হো হো করে। মলয়ের বাবা সেই দিনই সব ব্যবস্থা করে ফেললেন। 4 জন চাকরকে পাঠালেন চারদিকে। এখন ট্রেনে, বাসে সব জায়গায় যাওয়ার অনেক সুবিধা আছে। 4 জন চাকর চলে যাবে লালগোলা আর দেওঘর আর ভাগলপুর আর পুরুলিয়া। সেখান থেকে তারা ভোরবেলা চাল, জল, দুধ আর পেঁপে নিয়ে ফিরে আসবে বিকেলের মধ্যে। জিনিসগুলো পৌঁছে দিয়ে তারা আবার চলে যাবে তক্ষুনি। আবার পরের দিন আসবে। এইভাবে চলবে। 4 জন লোকের শুধু ওই কাজ। সত্যি সত্যি পরদিন 4 জন লোক নিয়ে এলো চাল আর জল আর দুধ আর পেঁপে। সেগুলো নামিয়ে রেখেই তারা আবার ছুটলো স্টেশনে। সেই দুধ ফোটাবার পর মলয়ের মা বললেন, এবার খাবি তো? মলয়ের বাবা কোমরে হাত দিয়ে রাগে চোখে তাকিয়ে রইলেন। মলয় দুধের গ্লাসে 1 চুমুক দিয়ে বলল, আহ, এই দুধটা পচা নয়। তারপর দেওঘরের জলে 1 চুমুক দিয়ে বলল, আহ, এই জলটা খাঁটি। তারপর সে লালগোলার চালের ভাত আর পুরুলিয়ার পেঁপে সেদ্ধ দিয়ে বেশ আরাম করে খেলো অনেক দিন পর। দিনের পর দিন এরকম চলতে লাগলো। স্বাস্থ্য ফিরে গেল মলয়ের। 1 সপ্তাহের মধ্যেই সে শুরু করলো দৌড়ঝাঁপ। ওদের বাড়িতে সকলের মুখে হাসি ফুটলো। শুধু মলয়ের পোষা কুকুরটা আর মলয়ের ফেলে দেওয়া ভালো ভালো খাবার খেতে পায় না বলে মাঝে মধ্যে কুই কুই করে। এরপর এই গল্পের শুধু আর একটু বাকি আছে। সেটা অবশ্য মলয়দের বাড়ির কেউ জানে না। লেখকরা ডিটেকটিভদের মতো সবকিছু জেনে ফেলে কিনা, তাই ওটুকু আমিও জেনে ফেলেছি। মলয়দের বাড়ি থেকে 4 জন চাকর বেরিয়ে যায় স্টেশনের দিকে। তারা যাবে লালগোলা আর দেওঘর আর ভাগলপুর আর পুরুলিয়া। স্টেশনের কাছাকাছি এসেই তারা শুট করে ভিড়ের মধ্যে মিশে গিয়ে পালিয়ে যায়। 4 জনেই চলে আসে বউবাজারে মাধব পণ্ডিতের আস্তানায়। সেখানে তারা খুব করে গাঁজা আর জিলিপি খায় আর ঘুমায়। পরদিন একজন রাস্তার টিউবওয়েল থেকে জল ভরে নেয় কুজোয়। একজন ছানাপট্টির গোয়ালাদের কাছ থেকে কিনে নেয় 1 কিলো দুধ। একজন বাজার থেকে কিনে নেয় সবচেয়ে সস্তা চাল, আর একজন কেনে একটা পেঁপে। তারপর সেগুলো নিয়ে খুব ব্যস্ত ভাব করে চলে যায় বাড়ি। সেগুলো রেখেই তারা আবার দৌড়ায়। আবার হাজির হয়ে যায় মাধব পণ্ডিতের আড্ডায়। ভাড়ার পয়সা বাঁচিয়ে সেই পয়সায় খেয়ে তারা নিজেরা খুব আনন্দ করে। কলকাতায় আর সব ছেলেরা যে চাল আর দুধ আর জল আর পেঁপে খায়, সেগুলো খেয়ে কিন্তু এখন মলয়ের স্বাস্থ্য খুব ভালো হয়ে গেছে।
এখন সে স্কুলের টিমে দারুণ ক্রিকেট খেলে আর বাড়ি ফিরেই বলে, শিগগির খাবার দাও, দারুণ খিদে পেয়েছে। নমস্কার, এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, রাজপুত্তুরের অসুখ। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন গল্পের আসরে অনন্যা চ্যানেলটি। খুব শিগগিরই ফিরে আসছি আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন। নমস্কার।